আজকে আমরা যেটা পড়ব শ্রীপান্থের লেখা একটি প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম। আমরা দেখে নেব যে কেন এই প্রবন্ধটার নাম হারিয়ে যাওয়া কালি কলম হলো, কি তিনি এখানে বলতে চাইছেন। তাহলে চলো আমরা স্টার্ট করে দিই। যেটা এখানে বলছেন লেখক সেটা হচ্ছে একটা প্রবাদ দিয়ে তিনি আরম্ভ করছেন। কথায় বলে কালি কলম মন, লেখে তিনজন, কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারোর হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ। কলম, কারোর সঙ্গে কলম নেই। যদি বা কারোর কাছে গলা শুকনো ভোঁতা মুখ একখানা জোটে তবে তাতে লিখে আমার সুখ নেই। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের আপিস সবাই বলেন লেখালেখির অফিস, লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কাল গুনে বুঝিবা আজ আমরাও তাই। যে প্রবাদটা দিয়ে শুরু হলো কালি কলম মন, লেখে তিনজন, অর্থাৎ যখন একটা কিছু লেখা হয়, গল্প হোক, প্রবন্ধ হোক, কবিতা হোক, যাই হোক না কেন, সেটার সঙ্গে তিনটে বিষয় জুড়ে থাকে। প্রথমটাই হচ্ছে মন, যেখানে ভাবনাটা তৈরি হবে। তারপরে সেই ভাবনাটা কালিওয়ালা কলমের সাহায্যে পৃষ্ঠায় লেখা হবে। লেখক বলছেন যে তিনি যেখানে কাজ করেন, আমরা সবাই জানি শ্রীপান্থ বা নিখিল সরকার, তিনি দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে সেটা লেখালেখিরই আপিস, সবাই সেখানে লেখক। অথচ আশ্চর্যের কথা, কেউ কিন্তু সেখানে কাগজে কলমে লিখছেন না, সবাই সেখানে কম্পিউটারের কিবোর্ডে টাইপ করছেন, যেটা স্ক্রিনে ফুটে উঠছে। লেখক শ্রীপান্থ কিন্তু বরাবর কালি খেকো কলমের ভক্ত, অর্থাৎ যে কলমগুলো একদম আগেকার দিনের ফাউন্টেন পেন, দোয়াতে চুবিয়ে চুবিয়ে যেগুলোতে লেখা হতো, সেই রকম কলমের ভক্ত তিনি। ফলে সেই রকমভাবে তিনি যখন পরবর্তীকালে যখন আধুনিক হচ্ছে ফাউন্টেন পেন, সেটা দিয়ে লিখতে অভ্যস্ত, তিনি যখন সেইভাবে লিখে খবরের কাগজ অফিসকে দিচ্ছেন, সেখানকার ভদ্রলোকেরা সেই লেখাটাকেও কম্পিউটারে টাইপ করে ছাপিয়ে তাকে দিয়ে দিচ্ছে। এবার কোনোদিন যদি লেখক কলম নিয়ে যেতে ভুলে যান, বুঝতেই পারছো তাহলে কেলেঙ্কারি অবস্থা, কারণ কারোর কাছেই তো কলম নেই। অনেক হয়তো চেয়ে চিনতে, অনেক বুঝে শুনে, চেষ্টা চরিত্র করে যদিও বা একটা কলম কারোর কাছ থেকে পাওয়া গেল, সেটা গলা শুকনো ভোঁতা মুখ, অর্থাৎ রিফিলটা না ব্যবহার করে করে প্রায় শুকিয়ে গেছে তার কালিটা, কোনো মতে খ্যাঁচ করে দাগ পড়লো না। এইরকম ভাবে লিখে লেখক শ্রীপান্থের অন্তত সুখ নেই। অথচ তাদের অফিস কিনা লেখালেখির অফিস বলে তিনি আরেকটা প্রবাদে ব্যবহার করছেন, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। অনেকটা কিরকম, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। মুন্সি কথাটার মানে হচ্ছে লেখক। তাহলে কালি নেই কলম নেই, সবাই এখানে লেখক, আমরা সবাই সেরকম হয়ে পড়েছি। এই একটা বেসিক ইন্ট্রোডাকশন তিনি দিয়ে নিলেন যে আধুনিক যুগে কলমের জায়গা দখল করে নিয়েছে কম্পিউটার। এবার এইখান থেকেই তিনি একটু স্মৃতির সরণিবে ফিরে যাচ্ছেন তার ছেলেবেলাকার দিনগুলোতে। সেখানে তিনি কি বলছেন দেখো, সেখানে তিনি যেটা আমাদের বলতে চাইছেন যে কিভাবে কালি কলম, তাদের কলা পাতায় লেখা ইত্যাদি সূচনা হলো। তিনি কি বলছেন দেখো, তিনি যেটা বলছেন, আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজ পাড়াগাঁয়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা মাসের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচালো হলে চলবে না,
কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে? না, লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম, আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। অক্ষর জ্ঞানীকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। তাহলে এই যে ছেলেবেলাকার কথা দিয়ে শুরু হলো, অর্থাৎ যে সময়কার এটা লেখা তার থেকেও পিছিয়ে যাওয়া হচ্ছে 50-60 বছর আগে, যখন শ্রীপান্থ একটা পাড়া গাঁয়ে জন্মেছিলেন, বড় হয়ে উঠছিলেন। সেই সময় থেকেই কলমের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হলো। ফলে সে একটা নারীর সম্পর্ক বলা যেতে পারে, কারণ তারা কলম তৈরি করতেন নিজেরাই রোগা বাঁশের কঞ্চি কেটে। বড়রা এটাও শিখিয়ে দিয়েছিলেন যে শুধু বাঁশের কঞ্চি চিরে কলম তৈরি করলেই হবে না, তার মুখটা চিরে দিতে হবে। দেখবে এখনকার দিনের ফাউন্টেন পেনের যে নিব থাকে সেটারও কিন্তু মুখটা চিরে দেওয়া হয়। কেন চিরে দেওয়া হয়? যাতে একসঙ্গে সবটা কালি ধপ করে না খাতার মধ্যে পড়ে। চিরে দিলে কি হবে? কালিটা ধীরে ধীরে চুইয়ে চুইয়ে লেখার পাতায় পড়বে। লেখার পাতা বলতে শৈশবে লেখকদের ছিল কলা পাতা। সেটাকেই তারা কাগজের মতো সাইজ করে কেটে নিতেন, সেখানে হোম টাস্ক করতেন এবং সেইগুলো বান্ডিল বেঁধে পাঠশালায় নিয়ে যেতেন। গুরুমশাই সেগুলো দেখে এক টানে সেগুলোকে ছিঁড়ে দিতেন, মানে সেগুলো কারেকশন হয়ে গেল। এবার সেই ছিঁড়ে দেওয়া কলা পাতাগুলো যেখানে হোম টাস্ক করা রয়েছে, লেখকরা বাড়ি ফিরে আসবার পথে সেগুলোকে কোনো পুকুরে ফেলে দিয়ে আসতেন, কারণ বাইরে ফেললেই গরুতে খেয়ে নেবে। আর কথাতেই আছে যে অক্ষর জ্ঞানহীনকে মানুষ কি বলে? যে ওর কাছে ক অক্ষর গোমাংস। অর্থাৎ হিন্দুদের কাছে গরুর মাংস যেরকম নিষিদ্ধ, অপবিত্র, সেই রকম ভাবে যে মানুষটা পড়াশোনা জানেই না তার কাছে ক খ গ ঘ এগুলো সমস্ত নিষিদ্ধ। তাহলে গরুকে যদি আমি অক্ষর খাওয়াই তাহলে আমি অক্ষর জ্ঞানহীনে পরিণত হব। গরুকে অক্ষর খাওয়ানো পাপ। এই ধারণা থেকেই তাঁরা সেই কলা পাতাগুলোকে বাড়িতে আসবার পথে কোনো পুকুরে ফেলে দিয়ে আসতেন। তো এই গেল হচ্ছে শৈশবে তাদের কলমের কথা এবং লেখার পাত বা কোথায় লিখতেন তার কথা। এবারে এসো কালি। তারা কালি কিভাবে ব্যবহার করতেন, কালিটা কি রকম ছিল। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তুকি ঘষতো। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দোয়াত মানে মাটির দোয়াত। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। তাহলে শৈশবে লেখকরা যেরকম কলম তৈরি করতেন নিজেরা, লেখার পাতা তৈরি করতেন নিজেরা, তেমনি কালিও তৈরি করতেন নিজেরাই। যদিও কালি তৈরি করতে ক্ষেত্রে তাদের মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। এখন প্রাচীনেরা যারা বয়স্ক মানুষ, তাদের মুখে মুখে একটা কথা প্রচলিত ছিল যে তিল ত্রিফলা শিমুল ছালা। অর্থাৎ তিল, ত্রিফলা হচ্ছে 3 রকম ফল, আমলকি, হর্তুকি, বহেরা। এই 3 রকম ফল
তিল আর শিমুল গাছের ছাল, এই সমস্ত কিছু ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে একটা লোহার পাত্রে রেখে লোহা দিয়ে ভালো করে সেটাকে বাটতে হবে। তারপরেই এমন কালি তৈরি হবে যে কাগজ ছিঁড়ে যাবে কিন্তু কালির কোনো ক্ষয় লয় হবে না। ভালো কালি তৈরি করবার এই যে এত রকম ব্যবস্থা আয়োজন লেখকরা কোথায় পাবেন? তাদের ছিল তাই সহজ কালি তৈরির পদ্ধতি। কিরকম? বাড়িতে তো রান্না হতো কাঠের উনুনে, তাতে করে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে ধীরে 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 সেই কালিটাকে তারা তুলে নিতেন এবং একটা পাথরের বাটিতে রাখা জলে সেটা গুলে নিতেন। এবার তাদের মধ্যে যারা কালি তৈরি করে করে একদম ওস্তাদ হয়ে গেছে, তারা ওই জলে হর্তুকি মেশাতো। আবার কখনো কখনো মাকে দিয়ে বলে কয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে বেটে ওই জলে মেশানো হতো, একটা মিশ্রণ তৈরি হলো। এবার একটা খুন্তির গোড়ার দিকটা, অর্থাৎ সরু দিকটা যেটা, সেইটা আগুনে ভালো করে পুড়িয়ে লাল টকটকে করে ওই জলে চোবানো হতো। অল্প জল, বেশি তো নয়, ফলে জলটা অনেক সময় টকবক করে ফুটতো, ফলে সেটা প্রপার একটা মিক্সচার তৈরি হয়ে গেল। এবার সেটাকে ভালো করে ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ভরলেই কালি রেডি। ফলে এই রকম ভাবে ঘরে তৈরি কালি, মাটির দোয়াত, ঘরে তৈরি কলম, লাউ পাতা, কোনো কোনো সময় যেটা মেনলি বলা হচ্ছে কলা পাতা, সেইগুলো দিয়ে তাদের প্রথম লেখালেখির সূচনা হলো। এবং এত বছর পরে এই যে আমরা নিজেরাই কলম বানাতাম, নিজেরাই আমরা কালি তৈরি করতাম, নিজেরাই কলা পাতাকে কাগজের সাইজে কেটে নিয়ে সেখানে লিখতাম, একটা আলাদাই সেন্টিমেন্ট জুড়ে আছে এটার সঙ্গে। ফলে যখন এত বছর বাদে দেখছেন যে কম্পিউটার আসবার পর কলম প্রায় হাতছাড়া হবার উপক্রম, তখন সত্যি মনে মনে কষ্ট হয়, নিশ্চয়ই কষ্ট হয়। এবার কথা প্রসঙ্গে লেখক যেটা আমাদের বলছেন, সেটা কি বলছেন? যে তিনি যদি ভারতবর্ষে না জন্মে অন্য কোথাও জন্মাতেন বা যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতেন, তাহলে কিরকম অবস্থার মধ্যে তাকে পড়তে হতো। পরপর পরপর এক একটা জায়গার কথা আসবে। ভাবি, আচ্ছা আমি যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম, হয়তো সূচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিশীয় আমি বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, সেই আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে। তার বেশি কিছু নয়, সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনিও হতে পারে বই কি। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে, তাদের বাদ দিলেই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক। লেখক তাহলে যদি যীশুখ্রিস্টের জন্মের আগে জন্মাতেন, যদি ভারতে না জন্মে তিনি চীনে জন্মাতেন বা মিশরে জন্মাতেন বা রোমে জন্মাতেন, তাহলে কি হতো? কখনো তিনি হয়তো একটা বনপ্রান্ত থেকে হাড় কুড়িয়ে নিলেন, সেটাই হচ্ছে তার কলম। আবার রোমে জন্মালে ব্রোঞ্জের ধারালো শলাকা, যেটাকে বলা হচ্ছে স্টাইলাস, যেখান থেকেই লেখার কৌশল, তাকে বলা হয় স্টাইল, তো সেই রকম ভাবে লিখতেন। আবার যদি চীনে জন্মাতেন তাহলে তুলিতে লিখতেন। এমনকি বলা হচ্ছে যে জুলিয়াস সিজার, তিনি তো রোম সাম্রাজ্যের অধীশ্বর, তার হাতেও কিন্তু তার শ্রেষ্ঠ কারিগররা তুলে দিয়েছিলেন ওই রকমই একটা স্টাইলাস। তাহলে ভারতে, অর্থাৎ কিনা লেখকদের গ্রামে, তারা বাঁশের, রোগা বাঁশের কঞ্চি কেটে কলম বানাতেন। ফিনিশীয়রা তারা হাড়টাকে কলম হিসেবে ব্যবহার করতেন। চীনারা তারা তুলি দিয়ে লিখতেন।
রোমের বাসিন্দারা তারা স্টাইলাস দিয়ে লিখতেন। এই তুলিটাকে বাদ দিলে বাকি সব ক্ষেত্রেই বিশ্বের সর্বত্র জ্ঞানাঞ্জন শলাকা সর্বার্থেই শলাকা। শলাকা মানে হচ্ছে একটা সরু লম্বা দণ্ড মতো। জ্ঞানাঞ্জন মানে হচ্ছে জ্ঞান রূপ যে কালি, অর্থাৎ যার সাহায্যে আমরা আমাদের জ্ঞানটাকে প্রয়োগ করব, সেটা কিন্তু সর্বার্থে এরকম সরু একটা লম্বা দণ্ড মতো। সেটা বাঁশের তৈরিও হতে পারে, বা পাখির পালকের তৈরিও হতে পারে, বা নলখাগড়ারও হতে পারে, বা হাড়েরও হতে পারে। এবার এই যে পাখির পালকের যে কলম, তার কথাতে একটু বাদেই আমরা আসব। লেখক কিন্তু একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে যাবার জন্য একটা করে সেতু অনায়াসে তৈরি করতে করতে যাচ্ছেন, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার লেখক যেটা বলছেন যে এখন স্কুলের ছেলে মেয়ে তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, কাঁচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। তাহলে এই যে বলা হচ্ছে যে যখন লেখক এখন যখন লিখছেন প্রবন্ধটা, সেই সময় তিনি দেখছেন যে স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের ভাণ্ডারে অনেক রকম কলম তিনি দেখেন। হয়তো গ্রামাঞ্চলও এখন তো অনেকটাই বদলে গেছে, সেখানেও হয়তো বাঁশের কঞ্চির কলম আর খুঁড়ে পাওয়া যাবে না, যা তাদের ছেলেবেলায় অপরিহার্য ছিল। এবার খাগের কলম, সেও একমাত্র দেখা যায় সরস্বতী পুজোর সময়, কাঁচের দোয়াতে বা মাটির দোয়াতে। সেখানে কালির বদলে দুধ ঢেলে দেওয়া হয় এবং একটা করে খাগের কলম দিয়ে দেওয়া হয়। এবার আসছে পালকের কলমের কথা, যেটা আমি একটু আগেই বলছিলাম। পালকের কলমের কথাটা কি বলছেন দেখো লেখক। পালকের কলমের বিষয়ে তিনি বলছেন যে পালকের কলমও এখন আর চোখে পড়ে না। তার ইংরেজি নাম হচ্ছে কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন, বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। তাহলে সত্যি সত্যি এখন পালকের কলম পাওয়া যায় না। যদিও আমি বলবো তোমাদের অনেককে যে একটু নামি দামি পেনের দোকানে যদি যাও, তাহলে কিন্তু আবার পালকের কলম ফিরে আসছে, যদিও তার প্রচুর দাম। পালকের কলমের পোশাকি নাম হচ্ছে কুইল। যেরকম ব্রোঞ্জের ধারালো শলাকা, তার নাম হচ্ছে স্টাইলাস। এবার লর্ড কার্জন, যিনি একসময় আমাদের বাংলার গভর্নর জেনারেল ছিলেন, তিনি বাঙালি সাংবাদিকদের ইংরেজ বিরোধী গরম গরম ইংরেজিতে লেখা দেখে ব্যঙ্গ করে বলতেন, বাবু কুইল ড্রাইভার্স। অনেকে নিশ্চয়ই জানো যে ইংরেজরা বাঙালি শিক্ষিত মধ্যবিত্তদের বাবু বলে অভিহিত করতেন। তাহলে এই যে ইংরেজি জানা এই যে সাংবাদিকদের বলা হচ্ছে বাবু কুইল ড্রাইভার্স, কারণ তারা এই পালকের কলমে লিখতেন। এখন পালকের কলম, লেখক বলছেন যে অত তো চোখে পড়ে না, দেখতে হলে হয় তোমাকে পুরোনো দিনের কোনো তৈলচিত্র অর্থাৎ অয়েল পেন্টিং বা ফটোগ্রাফ ইত্যাদিতে তোমরা দেখতে পাবে। আর যেটা আমি একটু আগেই বললাম যে নামি দামি যে পেনের দোকানগুলো আছে, সেইখানে গেলেও তোমরা কিন্তু এরকম কুইল দেখতে পাবে। এবারে এই প্রসঙ্গেই লেখক আরো কি বলছেন, উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোঁজা পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, তাতেও রয়েছে ধারালো ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। তাহলে এবারে যেটা বলা হচ্ছে যে উইলিয়াম জোনসি বলো কিংবা উইলিয়াম কেরির সমুন্সি, উইলিয়াম কেরির যিনি মুন্সি ছিলেন তার নাম রামরাম বসু। এবার দুজনে একসঙ্গে বসে আছেন, এরকম ছবি কিন্তু দেখা যায়, এবং দেখা যায় যে তাদের সামনে রয়েছে দোয়াতে গোঁজা এইরকম কুইল বা পালকের কলম। এবার পালক কেটে কলম বানাবার জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন, যেটা এখনকার দিনের অনেকটা পেন্সিল শার্পনারের মতো।
তার মধ্যে একটা ধারালো ব্লেড থাকতো। এবার পালক ঢুকিয়ে, একটা আস্ত বড় পালক, সেই পালক ঢুকিয়ে একটু চাপ দিলেই মুখটা সুচলো হয়ে গেল, কলম রেডি। এইভাবেই পালকের কলম তৈরি হতো। এবার যেটা বলছেন লেখক, পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়? কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতা চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, তাদের প্রতি ৩ জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায়, সস্তার চূড়ান্ত। ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি, যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠল, ও দিদি, আপনার খোঁপায় কলম! বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। একসময় বলা হতো, কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। এখন কলম বা গোঁফ কোনো কিছুই আর বিশেষ কারো নয়। কালীর অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। এখনকার পেটে কতবিধ অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। এই যে এতখানি কথা বলা হলো, এই এতখানি কথা বলবার মধ্যে দিয়ে তিনি কিন্তু একটা রেভলিউশন বা একটা বিপ্লবের কথা বললেন, যে কলমের জগতে ধীরে 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 কিভাবে পরিবর্তন বা বিপ্লব ঘটছে। এককালে শুরু হয়েছিল বাঁশের কঞ্চির কলম দিয়ে, তারপর সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন রকম কলম এলো, এবং তিনি বলছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ বিভিন্ন বস্তুকে কলম হিসেবে ব্যবহার করতে অভ্যস্ত। তার সূত্রেই এলো খাগের কলমের কথা, তারপরে এলো পালকের কলমের কথা। এবার লেখক বলছেন যে কোনো কোনো অফিসে যখন লেখক লিখছেন, বারবারই খেয়াল করো যে এখনকার দিন বলতে কিন্তু শ্রীপান্থ যে সময় প্রবন্ধটা লিখছেন সেই সময়টার কথা বলা হচ্ছে। এবং লেখক বলছেন যে এখনকার অনেক অফিসেই দেখা যায় যে টেবিলের ওপর সুন্দর করে সাজানো রয়েছে দোয়াত কলম। ওই ফাঁদে কিন্তু পা দিও না, কারণ সত্যি সত্যি ওইগুলো কিন্তু সত্যিকারের কলম নয়, অর্থাৎ কালি খেকো কলম নয়। ওগুলো আসলে বল পেন বা ডট পেন, দেখতে অনেকটা তোমার ওই পালকের কলমের মতো। এবার বল পেন যখন এলো, একেবারে সস্তার চূড়ান্ত, যে কারণে একজন বিদেশি সাংবাদিক তিনি খবরের কাগজে লিখেইছিলেন যে কলকাতা চৌরঙ্গির পথে গিজগিজ করছে তো ফেরিওয়ালা, তাদের প্রত্যেক ৩ জনের মধ্যে একজনের পেশাই হচ্ছে কলম বিক্রি করা। এক হাতে 10টা কলম নিয়ে ফেরিওয়ালা এখনো দেখা যায়। তার মানে বুঝতেই পারছো যে একদম সস্তার হদ্দ সস্তা। প্রত্যেকের পকেটে কলম। অনেকে যে শুধু পকেটেই রাখছে তা না, যেরকম পণ্ডিত মশাই, লেখকের যিনি পণ্ডিত মশাই, তিনি কলম গুঁজে রাখতেন কানে। কথাতেই আছে, দার্শনিক আমরা তাকেই বলি, কি দিয়ে চেনা যাবে, যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। অর্থাৎ এমন একটা কিছু খুঁজছেন যেটা সবার চোখে পড়ছে না, এবং তার মনটা যেহেতু সেই দিকেই রয়েছে, সেই জন্য কলমটা তিনি কানে গুঁজে রেখেছেন। একজন দারোগার কথা বলা হচ্ছে, যিনি বিখ্যাত ছিলেন কলমটাকে পায়ের মোজায় গুঁজে রাখবার জন্য। কিছু কিছু অতি আধুনিক যুবককে দেখা যায় যাদের কলম আবার বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজিয়ে রাখা। আবার কোনো কোনো মহিলা যাত্রীর খোঁপায় দেখা যায় কলম, সেটা কিন্তু খোঁপাটাকে আটকাবার জন্য নয়,
প্রচণ্ড ভিড় ট্রামে বা বাসে তিনি যাতায়াত করছেন, সহযাত্রীর পকেটে হয়তো কলমটা ছিল যেটা তার খোঁপাতে আটকে গেছে। এই নিয়ে একটুখানি হাসাহাসিও হচ্ছে। কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে যে চারদিকে কলমের বিস্ফোরণ ঘটে গেছে, যেদিকেই তাকাও সেদিকেই কলম। কথাতেই বলে যে কলমে কায়স্থ চিনি গোঁফেতে রাজপুত। অর্থাৎ আগেকার দিনে যেটা হতো যে যারা পড়াশোনা জানা মানুষ চেনা যেত কিভাবে, তার কলম দেখে, এবং সেটা বিশেষ করে একটা বিশেষ শ্রেণী অর্থাৎ কায়স্থরা, তারা আর কিছু পারুক না পারুক পড়াশোনাটা খুব মন দিয়ে করতেন, সেই জন্য তাদের হাতেই কলম শোভা পেত এবং ওই কলম দেখে বোঝা যেত যে ভদ্রলোক কায়স্থ। ঠিক যেরকম চওড়া পাকানো গোঁফ দেখেই বোঝা যেত যে হচ্ছে রাজপুত। কিন্তু এখন তো সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে, ফলে এখন চওড়া গোঁফ মানেই যে রাজপুত হবে তার কোনো মানে নেই, তেমনি আবার হাতে কলম মানেই সে কায়স্থ হবে তারও কোনো মানে নেই। বরঞ্চ ঠিক উল্টোটাই, কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। অর্থাৎ বিদ্যে বুদ্ধি কিছু নেই, সে কিনা এদিকে কালীঘাটে বসে চণ্ডী পাঠ করছে। এই হচ্ছে এখনকার অবস্থা। কিন্তু মোদ্দা কথাটা হলো যে কে কতটা জ্ঞানী হয়েছে, কতটা সাক্ষর হয়েছে, সেইটা এখানে আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে এটাই যে কলম এখন এতটাই সস্তা এবং সর্বজনভোগ্য হয়ে গেছে যে পকেটমারেরাও এখন আর কলম নিয়ে তাদের খেলা দেখায় না। কলম তাদের কাছে আজকে অস্পৃশ্য, যে ধুর সবার কাছে কলম আছে, সুতরাং সেই নিয়ে খেলা দেখি আর কি হবে। অর্থাৎ ওরা যে হাত সাফাইয়ের খেলাটা প্র্যাকটিস করতো কলমটাকে ব্যবহার করে, সেইটা ওরা এখন আর করে না, কারণ সবার হাতে হাতে কলম। কলম এতই সস্তা এবং সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমারেরা এখন কলমটাকে ছেড়ে দিয়েছে। এবারে যেটা আসছে, ফাউন্টেন পেনের কথা আসছে। লেখক কি বলছেন? লেখক যেটা বলছেন যে পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম, নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাটসন ওয়াটারম্যান। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুর হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সই সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। তাহলে কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটাচ্ছে সেটা হচ্ছে ফাউন্টেন পেন। রবীন্দ্রনাথ হয়তো এই ফাউন্টেন পেনকেই বাংলায় বলতেন ঝর্ণা কলম। এবার এই ফাউন্টেন পেনের জন্ম হয়েছিল খুব অদ্ভুতভাবে, লুইস অ্যাটসন ওয়াটারম্যানের হাত ধরে। অন্য অনেক ব্যবসায়ীর মতো তিনিও কাজে বেরোতেন দোয়াত, কালি, কলম সবকিছু সঙ্গে নিয়ে। একদিন এইরকমই দোয়াত আর কলম নিয়ে তিনি আরেকজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই সাবুত করতে গেছেন। দলিল সবেমাত্র অর্ধেক লেখা হয়েছে, এমন সময় দুর্ভাগ্যবশত সেই দোয়াতটা উল্টে পড়ে গেল দলিলের ওপরে। এবার ওয়াটারম্যান সঙ্গে সঙ্গে ছুটলেন যে আর এক বোতল দোয়াত আনবার জন্য। যতক্ষণে ফিরে এসেছেন কম্পিটিশনের বাজার, দেখা যাচ্ছে আর একজন অতি তৎপর ব্যবসায়ী ওই ব্যবসায়ী ভদ্রলোকের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করে নিয়ে ফেলেছেন। ফলে ওয়াটারম্যানের খুব ক্ষতি হয়ে গেল এবং সেই দিনই তিনি রাগে, অভিমানে, দুঃখে প্রতিজ্ঞা করলেন যে এর একটা বিহিত করতেই হবে। এবং সেইখান থেকেই তৈরি হলো ফাউন্টেন পেন, যেটার পেনটার মধ্যেই কালিটা দেওয়াই থাকবে, আলাদা করে তার জন্য দোয়াত বয়ে বয়ে নিয়ে যেতে হবে না। এবার এই যে ফাউন্টেন পেনের কথাটা এলো, এটার একটা ব্রিজ তৈরি হলো কিন্তু, কারণ এই ব্রিজটা ধরেই এবার লেখক হাঁটতে থাকবেন তার নিজের ফাউন্টেন পেন কেনবার অভিজ্ঞতার সরণিতে। কি বলছেন লেখক? লেখক বলছেন,
আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান কি কলম। ব্যাস, ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তিনি আউড়ে চলেছেন, পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট। কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম কিন্তু দারুণ। বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের ওপর। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয় তার দিকে, ভঙ্গিটি ঠিক সেরকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো, নিব ঠিক আছে, দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম। পরে নামি দামি আরও নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এক বিপদ, তা লেখককে নেশাগ্রস্ত করে, অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন। বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ। ডজন দুয়েক তো হবেই, পারকারই ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা। তো যেটা বললাম যে এক একটা ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু লেখক এক একটা সুতো ছাড়তে ছাড়তে যাচ্ছেন, যেটা দিয়ে তিনি পরবর্তী ঘটনাটাকে জুড়ে নিচ্ছেন। যেমন ফাউন্টেন পেন কিভাবে জন্ম নিল সেই সূত্রটা ধরেই তিনি চলে এলেন তাঁর নিজের ফাউন্টেন পেন কেনবার অভিজ্ঞতায়, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। তিনি গেছেন কলেজ স্ট্রিটের বিখ্যাত একটা পেনের দোকানে। দোকানদার জিজ্ঞেস করছেন কি কলম। এবার ফাউন্টেন পেন যে বিভিন্ন রকমের হয় সেটাই লেখকের ধারণার বাইরে ছিল, তাই তিনি এই প্রশ্ন শুনে একেবারে হতভম্ব ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছেন। দোকানদার কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ফাউন্টেনের নাম বলে যাচ্ছেন, কোনটার কি দাম একবারে মুখস্থের মতো আউড়ে যাচ্ছেন। তারপর যখন তিনি লেখকের মুখের দিকে তাকালেন, তাকে বুঝতে পারলেন এর পকেটের অবস্থা খুব একটা সুবিধের না। তাই জন্য তখন তিনি তাকে অফার করলেন যে একটা জাপানি পাইলট নিয়ে যাও। জাপানি বটে, কিন্তু দারুণ পেন। বলেই তিনি কি করলেন, পেনের খাপটা খুলে পেনটাকে ওই পাশেই টেবিলের ওপরে ছোট্ট একটা কার্ডবোর্ড দাঁড় করানো ছিল তার গায়ে ছুঁড়ে মারলেন। নিপটা আটকে গেল। তারপর তিনি সেটাকে বার করে এনে খাতায় দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন যে নিপ অক্ষত আছে, সুন্দর লেখা হচ্ছে। এই যে পেনের খাপটা খুলে ছুঁড়ে দেবার ভঙ্গি, অনেকটা সার্কাসে আগেকার দিনে যে নাইফ থ্রোয়িং এর খেলা দেখানো হতো সেই রকম। লেখক তো মুগ্ধ যে এ আবার কি কলম, তার মুখটাকে কার্ডবোর্ডে গেঁথে দেওয়া হলো, তারপরও সে এত সুন্দরভাবে লিখছে। তিনি বলছেন যে তো পেন নয়, জাদু পাইলট, ম্যাজিক পেন। তো সেই ম্যাজিক পেন নিয়ে তিনি সেদিনকে হৃষ্ট মনে ঘরে ফিরলেন। পরে অবশ্য নামি দামি অনেক রকম ফাউন্টেন পেন তার সংগ্রহে এসেছে, কিন্তু তিনি অনেক দিন পর্যন্ত সেই জাদু পাইলটকেই বাঁচিয়ে রেখেছিলেন, কারণ সেটা তার প্রথম ফাউন্টেন পেন কেনবার অভিজ্ঞতা। এবার ফাউন্টেন পেন শুধু কিনলেই হলো না, তার একটা বিপদও আছে। ফাউন্টেন পেন এত সুন্দর লেখা হয় যে তা মানুষকে নেশাগ্রস্ত করে, যে আরও আরও ফাউন্টেন পেন সংগ্রহ করবার জন্য। অবশ্য হ্যাঁ, তার জন্য ডেফিনেটলি ট্যাঁকের জোর থাকা দরকার, পয়সাওয়ালা হতে হবে। যেরকম কল্লোল যুগের বিখ্যাত সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়, তিনি একবার লেখককে তার ফাউন্টেন সংগ্রহ দেখিয়েছিলেন, প্রায় ডজন দুয়েক, অর্থাৎ 24টা, যার মধ্যে বেশ কয়েক রকম পার্কার পেনই রয়েছে। শৈলজানন্দের বক্তব্য ছিল যে এই যে ফাউন্টেন পেন সংগ্রহের নেশা তিনি পেয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। ফলে একজনের দেখা দেখি আরেকজন যখনই ফাউন্টেন পেন দিয়ে লিখছেন তার এত সুন্দর লেখা
যে তারা মুগ্ধ হয়ে আরও আরও ফাউন্টেন সংগ্রহ করবার দিকে যাচ্ছেন। এইটাই হচ্ছে ফাউন্টেন পেনের বিপদ, তোমাকে কিন্তু সেটা নেশায় ফেলে দেবে। এবার লেখক কি বলছেন দেখো, লেখক আবার ওয়াটারম্যানের প্রসঙ্গে ব্যাক করছেন। তিনি বলছেন আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন, আমাদের ঝর্ণা কলম। গাঁয়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তির পর। কালি বানানো বন্ধ তখন। কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের বাহারি সব নাম, কাজল কালি, সুলেখা ইত্যাদি। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়। সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুবই টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে। ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি, আরও পোক্ত করা হতো। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হঠিয়ে দেওয়া হলো দোয়াতার কলমকে। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলো সাজিয়ে রাখার আসবাব। কালির আধার, ব্লটিং পেপার সব। একসময় লেখা শুকোনো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। তাহলে ওয়াটারম্যান যে ফাউন্টেন পেনের আবিষ্কর্তা তা কিন্তু বলতে পারছি না আমরা। ফাউন্টেন পেন আগে থেকেই ছিল রিজার্ভার পেন হিসেবে। রিজার্ভার অর্থাৎ ট্যাঙ্ক, যেটা আমি এক্ষুনি বলছিলাম যে পেনটার মধ্যেই কালিটা রিজার্ভ করা আছে, সেটাকেই আরেকটু উন্নত করে ওয়াটারম্যান ফাউন্টেন পেন তৈরি করলেন, যেটাকে রবীন্দ্রনাথ হয়তো নাম দিচ্ছেন ঝর্ণা কলম। লেখক বলছেন যে তিনি ছিলেন কালি খেকো কলমের ভক্ত, অর্থাৎ দোয়াতে চুবিয়ে চুবিয়ে যে ফাউন্টেন পেন দিয়ে লেখা। এবার সেই দোয়াতে তারা হয় কালি তৈরি করতেন বা রেডিমেড কালিও পাওয়া যেত। কালি তৈরি করতেন কিভাবে? কালি বড়ি গুলে। লাল নীল দু রকমেরই কালি বড়ি পাওয়া যেত, যেরকম দরকার। একটা দোয়াতে খানিকটা জল নিলেন, নীল একটা বড়ি ফেলে দিলেন, কি দুটো ফেলে দিলেন ডিপ করবার জন্য। লাল দরকার হলে লাল। আবার রেডিমেড কালিও কিনতে পাওয়া যেত বিভিন্ন কোম্পানির, কাজল কালি, সুলেখা কালি। খেয়াল করবে এখন কিন্তু আবার নতুন করে সুলেখা পেন, সুলেখা কালি বাজারে ছাড়া হচ্ছে। কিন্তু বলা হচ্ছে এই যে দোয়াতে চুবিয়ে চুবিয়ে যে ফাউন্টেন পেন, সেটাকে ক্রমশ হঠিয়ে দেওয়া হতে লাগলো নতুন নতুন ফাউন্টেন, অর্থাৎ যেগুলো অ্যাকচুয়াল রিজার্ভার পেন বাজারে প্রচুর আসতে লাগলো। তাদের রকমারি সব দাম, রকমারি সব বাহার, সোনা দিয়ে মোড়া, প্ল্যাটিনাম দিয়ে মোড়া, বিভিন্ন রকমের নিব, সেই তার মুখে আবার হিরে বসানো, এই সমস্ত কিছু করে আস্তে 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 হটে যেতে লাগলো দোয়াত, কলম, ব্লটিং পেপার সমস্ত কিছু। সেই সূত্রেই এই যে ব্লটিং পেপার, এটা কিন্তু আরেকটা তিনি সুতো ছাড়লেন, যে প্রসঙ্গে তিনি বলছেন যে ছেলেবেলায় তাঁরা কালি শুকোতেন কিন্তু বালি দিয়ে। পরবর্তীকালে কালি শুকোবার জন্য এলো ব্লটিং পেপার। তারপরে আস্তে আস্তে এই সমস্ত নতুন নতুন আধুনিক রকমারি ফাউন্টেন পেন আসবার পর সব কিছুই তো বিলুপ্তির পথে। এবার লেখক বলছেন দোয়াতের প্রসঙ্গ। কি বলছেন দেখো, তিনি বলছেন দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাঁচের, কাঠগ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও।
গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। তাহলে তিনি যখন দোয়াত কলমের কথা তুললেনই এবং কথা প্রসঙ্গে বললেন যে তিনি কালিখেকো কলমের ভক্ত হলেও সেই কালিখেকো কলম বাজার থেকে সরে যেতে লাগলো উন্নত মানের ফাউন্টেন পেন আসবার ফলে দোয়াতটা পড়ে রয়েছে। এবার সেই দোয়াত বিভিন্ন ধরনের, কাচের, কাঠগ্লাসের, পোর্সেলিনের, এমনকি সোনার। সোনার দোয়াত কলম সত্যিই হতো নাকি? কারণ গ্রামে গঞ্জে বৃদ্ধ বৃদ্ধারা আশীর্বাদ করতেন, কেউ দু একটা পাশ টাশ করলো বড় পরীক্ষায়, তার আশীর্বাদ করে দীর্ঘায়ু কামনা করতেন তার, আর বলতেন যে তোমার সোনার দোয়াত কলম হোক, মানে আর্থিক সচ্ছলতা হোক। সোনার দোয়াত কলম যে সত্যি হয় সেটা লেখক দেখেছিলেন শুভ ঠাকুর অর্থাৎ শুভগেন্দ্রনাথ ঠাকুরের সংগ্রহ দেখে। এই সূত্রেই তিনি বলছেন যে, কি বলছেন দেখো, সেই দোয়াতের প্রসঙ্গটাই কিন্তু আসছে। তিনি এবার যেটা বলছেন, সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। হায়, কোথায় গেল সেসব দিন! এখন ফাউন্টেন পেন, ক্রমে তাও বুঝি বা যায় যায়। এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিকলিকে রিফিলে কে কত দূর দৌড়তে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করার ব্যবস্থা তাদের হাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। হিসেব করে দেখো কত টাকা। সে কলমের সোনার অঙ্গ, হীরের হৃদয়, সোনায় গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টও আছে বটে। তাহলে এই যে দোয়াত কলম, লেখক প্রবন্ধ লিখতে লিখতে তো আনমনাই হয়ে যাচ্ছেন যে এই যে দোয়াত কলম, এ তো আজকের নয়, সেই সুপ্রাচীন কাল থেকে কালিদাস বলো, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা হয়ে আধুনিক যুগে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র সবাই এই দোয়াত কলমে লিখে গেছেন। এবার সেই দোয়াত কলম হটে যাচ্ছে ফাউন্টেন পেনের দাপটে। একটা বিদেশি কাগজে বিজ্ঞাপনে লেখক দেখেছেন যে তাদের কোম্পানিতে, একটা ফাউন্টেন পেনের কোম্পানি অ্যাড দিয়েছে, তাদের কাছে 700 রকমের নিব, যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য, যারা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা গান চর্চা করেন তাদের জন্য, এক কথায় সবাইকে খুশি করবার বন্দোবস্ত টাকার কুমিরদেরও বটে। টাকার কুমির মানে হচ্ছে বিশাল ধনী ব্যক্তি, তাদের খুশি করবার জন্য কিরকম বিশাল দামি পেন। যেমন একটা কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। লেখক যখন লিখছেন তখন 1 পাউন্ড সমান 75 টাকা। তাহলে 2500 পাউন্ড ইজ ইকুয়াল টু কত হাজার টাকা তিনি আর হিসেব করতে পারছেন না, পাঠকের ওপরেই ছেড়ে দিচ্ছেন। কারণ সেই কলমটা যেমন তেমন কলম নয়, সোনার অঙ্গ, হীরের হৃদয়, অর্থাৎ বডিটা সোনার, নিবটা হীরের। ঠিক জড়োয়া গয়না, হিরে বসানো সোনার গয়নার দাম যেরকম হবে সেই রকম জড়োয়া কলমের দামও তো নিশ্চয়ই হবে। এবার এত এত ফাউন্টেন পেন এসে যখন দোয়াত কলমকে সরিয়ে দিচ্ছে, কালের নিয়মে সেই ফাউন্টেন পেনকেও সরাবার জন্য চলে এসেছে বল পেন বা ডট পেন, যেখানে একটা সরু লিকলিকে রোগা রিফিলে কে কত দূর সেই রিফিল চালাতে পারে তারই যেন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। অর্থাৎ যেটা আমি একটু আগেই বলছিলাম যে কলমের বিবর্তন, সেই বাঁশের কঞ্চির কলম থেকে, খাগের কলম থেকে, পালকের কলম থেকে, দোয়াত কলম থেকে
ফাউন্টেন পেন থেকে শুরু করে ডট পেন পর্যন্ত বিবর্তিত হচ্ছে সমানে আমাদের পেন। এবার লেখক যেটা বলছেন, সমস্ত কিছুই যেন আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কলমের দিনও কি ফুরলো? হতে পারে, কিন্তু ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারেই আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থ ও লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখনো পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। তাহলে এই যে সমস্ত কিছুই, এই যে এত রকম কলমের কথা আমরা এইমাত্র আলোচনা করলাম, সব কিছুই যেন আজকে অবলুপ্তির পথে। কম্পিউটার এসে সব কিছুকেই যেন একদম জাদুঘরে পাঠাবে বলে ঠিক করে ফেলেছে। তো এর থেকে দুঃখের আর কি হতে পারে, যে মানুষের হাতের লেখায় যদি চিরকালের জন্য মুছে যায়। কিন্তু হ্যাঁ, যদি সত্যিই কোনো সময় মুছে যায়, ইতিহাস কিন্তু তাকে মুছতে দেবে না। কারণ ইতিহাসের পাতায় সেই সুন্দর সুন্দর হাতের লেখা সযত্নে রক্ষিত হয়ে আছে। এই প্রসঙ্গে তাহলে এই সূত্র ধরেই এবার লেখক পৌঁছে যাচ্ছেন ক্যালিগ্রাফিস্টদের কথা, যাদেরকে বাংলায় বলা হচ্ছে লিপি কুশলী। অর্থাৎ আগেকার দিনে যারা পুঁথি লিখতেন, নিশ্চয়ই তোমরা পুঁথি ছবিতে দেখেছো যে এইরকম করে যেগুলোর পাতা উল্টানো হতো, রামায়ণ বলো, মহাভারত বলো, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলো সবই কিন্তু পুঁথি, সবই হাতে লেখা। কেউ বললে বিশ্বাস করবে না সেগুলো হাতে লেখা, কারণ প্রতিটা অক্ষর সমান, প্রতিটা ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এবং তাই নিয়ে কিন্তু লিপিকরদের গর্ব কম না। এবং তাদের রাজা মহারাজাদের দরবারে, মুঘল দরবারে, সাধারণ বাঙালি গৃহস্থের কাছে খুব খাতির, খুব সম্মান, অথচ খুব সামান্যই রোজগার। কীরকম? অষ্টাদশ শতকে একজন লেখক, একজন পুঁথিকর, তিনি 4 খণ্ড রামায়ণ কপি করে পেয়েছিলেন মাত্র 7 টাকা, কিছু কাপড় আর মিষ্টি। একজন সাহেব এটাও লিখে গেছেন যে 19 শতকেও অবস্থার পরিবর্তন হয়নি। 12 আনায়, 16 আনাও নয়, 16 আনাতে 1 টাকা হয়, 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তবু এই পুঁথিকে ঘিরেই পুঁথিকরদের গর্ব, যে হ্যাঁ, এই পুঁথি আমার লেখা। এই যে মুক্তোর মতো হস্তাক্ষরে পুঁথিগুলোকে রাখা হতো, অনেক পুঁথি সেই জন্য যাতে কেউ চুরি করতে না পারে সেগুলোকে শেকল দিয়ে বা চেন দিয়ে বেঁধেও রাখা হতো, যে হোক না সামান্য রোজগার, কিন্তু এ তো আমার নিজের সৃষ্টি, আমার হাতের লেখা। তাই লেখক বলছেন যে কম্পিউটার আসবার পরে যদি হাতের লেখা চিরকালের জন্য মুছেও যায়, ইতিহাসে কিন্তু তার জায়গা বরাবরকার জন্য পাকা হয়েই রয়েছে। এবার লেখক কি বলছেন? এবার লেখক বলছেন যে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসী ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যি কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে
ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনো কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন, অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে। তাহলে যেটা বলা হয় পেন ইজ মাইটার দ্যান সোর্ড, অর্থাৎ তলোয়ারে বা গায়ের জোরে তুমি যা করতে পারবে না, তোমার লেখার জোরে তুমি তা করতে পারবে, বিপ্লব ঘটাতে পারবে। সেই জন্যেই হয়তো কলমের অনুষঙ্গ বা ফাউন্টেন পেনের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্যারেল, কার্টিজ এসব শব্দ, যদিও সত্যি সত্যি বারুদের গন্ধ পাওয়া যায় না। তবে হ্যাঁ, কখনো কখনো সত্যিই কলমধারীকে তলোয়ারও ধরতে হয়েছে বইকি। লেখক বলছেন এত সমস্ত কিছু কাণ্ডের মধ্যেও যখন দেখি যে কেউ কলমটাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন, তখন সত্যিই ভালো লাগে, কারণ লেখকও কালিখেকো কলমের ভক্ত। তার কালের অনেক লেখক কলমেই লিখছেন, শুধুমাত্র একজন অনেক ধরে 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 টাইপরাইটারে লিখে গেছেন, তিনি অন্নদাশঙ্কর রায়। আর যখন লেখক লিখছেন এই প্রবন্ধটা, তার লাস্ট কয়েক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন। বাকিরা সবাই কিন্তু কলমেই লিখতে অভ্যস্ত। অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে শ্রীপন্থের বক্তব্য হচ্ছে যে তিনি তো কালিখেকো কলম দিয়ে লিখতে অভ্যস্ত, আর তার সময়কার অন্য লেখকরা যারা কলমে লিখছেন তারা কিন্তু ওই ফাউন্টেন বা রিজার্ভার পেন কিংবা বল পেনে লিখতেই অভ্যস্ত। এবার এদের মধ্যে একজনের কথা বিশেষ করে আসছে। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতের লেখা পাণ্ডুলিপির পাতায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। এবারে এলো সত্যজিৎ রায়ের কথা। সত্যজিৎ রায়ের যদি এরকম তোমরা তো এখন গুগলে সার্চ করতে অভ্যস্ত, যদি সার্চ করে দেখো যে সত্যজিৎ রায়ের ছবি আঁকা, এমনিতে তো ধরো ইলাস্ট্রেশনস, তার ফেলুদার বইগুলোতে ইলাস্ট্রেশনস তাঁরই করা, এবং সেগুলো যেন মনে হয় যে একদম বাস্তবের পাতা থেকে উঠে আসা। এছাড়াও আমি বলবো যে এমন কিছু কিছু বিষয়ের ওপর তিনি ছবি এঁকেছেন যেগুলো সেই বিষয়টাকেই ধরে আছে। যেমন ইঁদুর, ইঁদুর কথাটা যখন তিনি লিখছেন, ইঁদুরটাকেই আঁকছেন, যার মধ্যে খুব কায়দা করে খুব কৌশলে ইঁদুর কথাটা লেখা রয়েছে। যখন তিনি আঁকছেন একটা মই, ল্যাডার যেটা, ওটার মধ্যেই মই কথাটা কিন্তু লেখা আছে। এগুলো একটু গুগলে সার্চ করে দেখবে, খুব মজার। ফলে একটা মানুষ, তিনি অনেক রকম যে নেশা হয় তার মধ্যে একটা সুস্থ সুন্দর নেশাকে তিনি আঁকড়ে ধরেছিলেন, যেটা হচ্ছে লিপি শিল্প। তার হাতের লেখা তো অসাধারণ ছিলই, সেই সঙ্গে হচ্ছে অদ্ভুত সুন্দর ছবি আঁকা, এবং যেটা বললাম যে এই টিপিক্যাল যে ছবিগুলো, অর্থাৎ বিষয়টাকে ধরেই আমি ছবিটা আঁকবো। যেমন ধরো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ প্রায় প্রৌঢ় বয়সে তিনি ছবি আঁকার দিকে মন দিলেন। কিভাবে মনটা গেল? তোমরা যদি রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি দেখো, দেখবে তিনি, জানা কথাই, লেখালেখি করতে গেলে কাটাকাটি হবেই। আমরা কিভাবে করি, ঘাঁচাঘাঁচি করে কাটলাম, কেউ হয়তো একবারে পেন টেনে কাটলাম। রবীন্দ্রনাথ যখন কাটাকাটি করছেন, সেগুলোকেই তিনি, ওই কাটাকাটিটাকেই কখনো হয়তো পাতার একটা শেপ দিচ্ছেন, কখনো হয়তো একটা মেয়ের চোখের শেপ দিচ্ছেন, কখনো একটা গাছের ডালের শেপ দিচ্ছেন। এই রকম করতে করতেই ছবি আঁকার দিকে তার মনটা চলে যাচ্ছে। লেখক বলছেন যে হ্যাঁ, আমি শুনেছি কম্পিউটার নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সেই ছবির মধ্যে কতটা
মানুষের মনের ছোঁয়া আছে, সেটা তো সবটাই যন্ত্র। আর যন্ত্র যতই উন্নত হোক না কেন, মানুষের জায়গাটা কিন্তু সে কোনোদিনই নিতে পারবে না। হয়তো আমার কথাটা একটু বিতর্কিত হয়ে গেল, কিন্তু একটু ভেবে দেখবে যে যন্ত্র, তাকে কিন্তু আমরাই শেখাচ্ছি কি করতে হবে, সুতরাং সে কখনোই আমার জায়গাটা নিতে পারবে না। এবার লেখক কি বলছেন? লেখক এবার যেটা বলছেন যে আমি কালি খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই, কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। লেখক বলছেন যে হ্যাঁ, আমি ওই দোয়াতে ডুবিয়ে ডুবিয়ে যেভাবে লিখতে হয় সেই রকম কালি খেকো কলমের ভক্ত, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিরোধিতা নেই, কারণ আমি তো হেরেই বসে আছি বল পেনের কাছে। সেই ফরাসি কবির মতো বলতে হয় যে বল পেন দুর্বল নয়, বল পেন সবল, আমি দুর্বল, বল পেন সাহসী, আমি ভীরু, তা সত্ত্বেও যদি আমাকে মারতে চাও মারো, আমি তো মরেই আছি। তাহলে বল পেনের কাছে আমি যখন আত্মসমর্পণ করেই আছি, আমার তাহলে আর ভয়টা কিসের? এবার এই যে বলা হচ্ছে বল পেন তাকে হত্যা করবে, অর্থাৎ তার হাতের লেখাটাকে সরিয়ে দেবে, সেই প্রসঙ্গেই, এই হত্যার প্রসঙ্গেই আবার একটা সূত্র ছাড়া হলো। এবারে কি বলছেন? হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। তাহলে এই যে বলা হচ্ছে যে বল পেন সে দোয়াত কলমকে হত্যা করতে উদ্যত, লেখক তার সঙ্গে তার কোনো বিরোধিতা নেই, কারণ লেখক অলরেডি হেরে বসেই আছেন। এবার এই যে বল পেন দোয়াত কলমকে হত্যা করতে উদ্যত, সেই প্রসঙ্গেই আসছে যে সত্যি সত্যি একবার নিবের কলমকে দেখা গেছিল খুনির ভূমিকায়। কঙ্কাবতী, ডমরুধর, এদের স্রষ্টা স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারাই গিয়েছিলেন নিজের হাতের নিবের কলম নিজের বুকে অসাবধানতাবশত ফুটে গিয়ে। ফলে ওই একবারই নিবের কলম খুনির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তাহলে এই যে গোটা প্রবন্ধটা আমরা পড়ে শেষ করলাম, তার মধ্যে দিয়ে একটাই মেন কথা উঠে এলো যে শৈশব থেকে যে রোগা বাঁশের কঞ্চি কেটে কলম বানানো, তার থেকে শুরু করে আধুনিক যুগে তিনি যে লেখালেখির আপিসে কাজ করেন সেখানে কলম বিষয়টাই নেই, সমস্তটাই কম্পিউটারে চলে গেছে। এই যে হারিয়ে যাওয়া কালি কলম, সেই নিয়েই তার এই পুরো প্রবন্ধটা, যার মধ্যে একটা হাহাকার, একটা আফসোস হারিয়ে যাওয়া কালি কলমের জন্য, সেইটা অবশ্যই শোনা যাচ্ছে কান পাতলে। কেমন? তাহলে আমাদের টেক্সট এখানেই শেষ করলাম, আমি পড়িয়ে পড়িয়ে পুরোটা বুঝিয়ে দিলাম। আর এটার ওপরে একটা ডিটেলড ভিডিও উইথ শর্ট কোয়েশ্চেন আনসার আমার অলরেডি দেওয়াই রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশানে গেলে সেটার লিঙ্কও তোমরা পেয়ে যাবে। ভালো করে পড়ে নিও, আর কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নিও। কেমন? আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।